আলহামদুলিল্লাহ, আমাদের বিগত ক্লাসে 4 ভাষার টাইপিং সহ কিভাবে সহজে একত্রে টাইপিং করতে পারি এটা নিয়ে মোটামুটি আলোচনা করা হয়েছে, আমরা প্র্যাকটিস করেছি। এখন আমরা শিখবো যে টাইপিং গুলো আমাদের কিভাবে লেখার মাধ্যমে অগ্রসর হওয়া যায়, লেখাগুলো দ্রুত লেখা যায় এবং লেখার মাঝখানে কি কি সমস্যা থাকতে পারে সেটা নিয়ে মোটামুটি একটু আলোচনা করার চেষ্টা করব। আমরা আমরা কথা না বলি, আওয়াজ শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, শোনা যদি যাচ্ছে। আওয়াজ শোনা যায় তাহলে সবাই চুপ হয়ে যান, একা কি পাচ্ছেন? একা কি করবেন না, কথা বলবেন না। আচ্ছা, তাহলে এখন আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা শিখবো, জানবো সেগুলো কি, লেখার কিছু নিয়ম, আমরা কিভাবে লিখবো। লেখার জন্য আমাদের সর্বপ্রথম কয়েকটা লক্ষণীয় জিনিস আছে। 1 নম্বর লক্ষণীয় জিনিস হলো যে আমরা যেটা লিখবো সেটা আমরা কোথায় রাখবো। বলেন, আমরা লেখার জন্য একটা হার্ডবোর্ড রাখবো এবং এই হার্ডবোর্ডে আমার লেখাগুলো থাকবে। আমার লেখাগুলো কাগজে থাক, আমার বইতে থাক, আমার কম্পিউটারের লেফটে লেখাগুলো রাখবো অথবা রাইটে, যে সাইডে রাখি না কেন সেখান থেকে দেখে আমি টাইপ করব। টাইপ করার জন্য আমার হাত থাকবে কিবোর্ডের উপরে এবং চোখ থাকবে কোথায় বলেন? চোখ থাকবে মনিটরের দিকে। মনিটরের দিকে তাকিয়ে কি লিখবেন? চোখ থাকবে স্যার খাতার দিকে, যেই যেই জিনিসটা লিখবো সেই জিনিসটার দিকে। মাশাআল্লাহ, হ্যাঁ। আমি যেটা লিখবো সেখানে আমার নজর থাকবে, বুঝতে পারছেন? আমি যেটা লিখবো সেখানে কি থাকবে, আমার নজর থাকবে, চোখ থাকবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এই যে ভাই আঁকাআঁকি করছেন সামনে আর আঁকাআঁকি করেন না। আচ্ছা, তাহলে 3টা কাজ বললাম। 1 নম্বর, লেখাটা আমার কম্পিউটারের সামনে অথবা লেফটে থাকবে। 2য় নম্বর কাজ, আমার হাত থাকবে কিবোর্ডে। 3 নম্বর কাজ, আমার চোখ থাকবে কোথায়? লেখায়। হ্যাঁ, কখনো যদি আমার কাছে মনে হয় যে আমার লেখাটা হয়তো বা ভুল হয়ে গেল, অনেক সময় হয় না যে কিবোর্ডে লেখার মাধ্যমে হাত সিগন্যাল দেয় যে কিছু একটা উল্টাপাল্টা হয়ে গেল, কি বলেন? তো যখন আপনি হাতের সিগন্যাল পাবেন, কি পাবেন? হাতের সিগন্যাল পাবেন, সিগন্যাল। তখন কি করবেন আপনারা? চেক দিবেন। তখন মনিটরে তাকিয়ে কি করবেন? চেক দিবেন যে আসলে ঠিক আছে কিনা। বুঝতে পারছেন সবাই? জি। আচ্ছা, তাহলে এটা হলো প্রাথমিক কাজ। কি কাজ? প্রাথমিক কাজ। প্রাথমিক কাজ। দ্বিতীয় কাজ হলো আমাদের লেখার ক্ষেত্রে জ্যোতি চিহ্নর ব্যবহার। জ্যোতি চিহ্ন চিনেন? বাংলায় জ্যোতি চিহ্ন কাকে বলে? দাড়ি, কমা, ক্লোন, সেমিক্লোন, ড্যাশ, এগুলো। বুঝতে পারছেন? জি স্যার। দাড়ি, কমা, ক্লোন, সেমিক্লোন, ড্যাশ ইত্যাদি এগুলোর ব্যবহার। তো দাড়ি, কমা, ক্লোন, সেমিক্লোন এগুলো আমরা কোথায় ব্যবহার করব? এই জিনিসটা আমার মনে রাখতে হবে। কোথায় ব্যবহার করব? লেখার শেষে। কোথায়? লেখার শেষে। তবে এর মাঝে কোনো স্পেস থাকবে না। কি থাকবে না? এর মধ্যে কোনো, বুঝতে পারছেন? যেমন দেখেন, আমি লিখলাম
এ করে তোরা লিখলাম, কমা ব্যবহার করলাম বোঝানোর জন্য। ঠিক আছে, জি এখানে খেয়াল করেন, প্রথম একটা কমা দিয়েছি, পরের বার কি দিয়েছি, দাড়ি দিয়েছি। দাঁড়িয়ে এই কমা আর দাড়ি দুটার মাঝে কিন্তু আমার কি নেই, স্পেস নেই। কি নেই, স্পেস স্পেস নাই নেই। নেই এটাই ঠিক আছে, লেখার পরে সাথে সাথে দাড়ি কমা এক কথা জ্যোতি চিহ্ন ব্যবহার হবে, এরপরে স্পেস হবে, এরপরে নতুন লেখা শুরু হবে। আমি যদি লেখার পরে একটা স্পেস দিই, এরপরে কমা দিই, এরপর আবার আরেকটা স্পেস দিলাম, এটাও কি হবে, ভুল হবে। অথবা লেখার পরে স্পেস দিলাম, এরপরে স্পেস বিহীন লিখলাম, এটাও কি হবে, ভুল হবে। তাহলে আমার কি করতে হবে বলেন, লেখার সাথে সাথে জ্যোতি চিহ্ন, এরপরে কি একটা স্পেস। স্পেস। মনে থাকবে সবার? জি, কি বললাম বলেন দেখি। জি জি ইনশাআল্লাহ লেখার সাথে সাথে জ্যোতি চিহ্ন, তারপরে লেখার স্পেস সাথে দিয়ে সাথে আবার কমা দিতে হবে স্পেস ছাড়া আচ্ছা, মনে থাকবে? এরপরে স্পেস থাকবে, এরপরে নতুন লেখা শুরু হবে। জ্যোতি চিহ্নের পরে কি থাকবে, স্পেস থাকবে, স্পেস থাকবে এরপরে লেখা শুরু হবে। মনে থাকবে? জি জি আচ্ছা, ইনশাআল্লাহ জ্যোতি চিহ্ন কখন ব্যবহার করব, কখন করব না? জ্যোতি চিহ্ন কখন ব্যবহার করব, কখন করব না? কখন করব, যখন দরকার পড়বে। কখন করব না, যেমন বিশেষ করে কমা, আমাদের সাধারণত যে ভুলটা হয় যে আমরা সব জায়গায় কমা ব্যবহার করি। হয়ে গেছে। কিছু করতাম কোন কোন জায়গায় কমা ব্যবহার করব না? আরবিতে আমরা হরফে আত করেছি না? কি বলেন? আমার সাথে সাথে কথার উত্তর দিতে হবে, যারা জি ক্লাসে জি আমার সাথে সাথে কি দিবেন, উত্তর দিবেন। আরবির ভিতরে আমরা হরফে আতিফা করেছি কিনা? আতিফা, অর্থাৎ যে হরফটা আসছে এরকম হরফের আগে কোনো কি ব্যবহার হবে না, কি ব্যবহার হবে না বলেন? হরফে আতিফার আগে কখনো কি ব্যবহার হবে না? জ্যোতি চিহ্ন ব্যবহার হবে না। কমা ব্যবহার হবে না, মনে থাকবে? হ্যাঁ, আমরা এটা বিশেষ করে খেয়াল। আর অন্যান্য লেখার ক্ষেত্রে বানানের দিকে সচেতন থাকবো, ইনশাআল্লাহ আমার লেখা সুন্দর হবে। লেখা কি হবে, সুন্দর হবে। আচ্ছা, এখন আমি লিখতে গিয়ে কখনো লেখা ভুল হতে পারে, কি বলেন, তাই না? আমি এই ভুল লেখাকে কাটবো কিভাবে, ভুল লেখাকে কাটবো কিভাবে? কাটার জন্য আমার কার্সর পয়েন্টার, কার্সর চিনেন? জি স্যার। কম্পিউটারের কলম, এই যে ভিতরে একটা দাগ লাফাচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই? জি জি এই যে একটা দাগ লাফালাফি করছে, এটার নাম কার্সর। এটার নাম কার্সর। আর এই যে আরেকটা জিনিস দেখেন দৌড়াদৌড়ি করে, এটা হলো মাউস পয়েন্টার। কার্সর আর মাউস পয়েন্টার কিন্তু এক না। কার্সর যেখানে থাকবে সেখানেই লেখা শুরু হবে, কার্সর যেখানে থাকবে সেখান থেকেই কাটা শুরু হবে। কার্সর যেখানে থাকবে সেখান থেকে কি শুরু হবে, লেখা শুরু হবে। লেখা শুরু সেখানে কাটা শুরু কাটবো হবে। কি দিয়ে? আমাদের টপ লাইনের উপরে নাম্বার লাইন আছে, যে নাম্বার লাইন গুলোতে গত ক্লাসে আমরা কি করেছি বলেন দেখি। ফন্ট সেট করে হ্যাঁ, আর লাইন পরে ওই ইয়ে পুরো হয়েছে। তো ওই লাইনের একবারে লাস্টে ব্যাক স্পেস আছে, কি আছে, ব্যাক স্পেস। আমাদের যখন কাটার দরকার পড়বে তখন আমরা কি করব, ব্যাক স্পেসের মাধ্যমে
যেমন আমি মাউস পয়েন্টারটা এখানে নিয়ে আসলাম, ক্লিক করলাম, আমার কার্সর এখানে চলে আসলো। আমি এখন ব্যাক স্পেস দিয়ে একে একে কেটে দিব। বুঝতে পারছেন? জি। যদি কখনো কাটার দরকার হয় তখন আমরা ব্যাক স্পেসের মাধ্যমে কি করব, কাটবো। আর যেখানে কাটতে চাই সেখানে আমি কি নিয়ে আসবো, মাউস পয়েন্টার নিয়ে আসবো। সেখানে আমি কি করব, মাউস পয়েন্টার না, কার্সর নিয়ে আসবো। কি নিয়ে আসবো? কার্সর। মাউসের মাধ্যমে। মনে থাকবে সবার? জি স্যার। বলেন। জি স্যার। জি স্যার। যদি সবার মনে থাকে তাহলে আমরা এবার পরবর্তী ক্লাসে যাব। পরবর্তী ক্লাস কি, আমাদের ফাইল মেনু নিয়ে আলোচনা করব। কি নিয়ে ফাইল মেনু। বলেন দেখি? ফাইল মেনু ফাইল মেনু নিয়ে কি করব? আলোচনা। উৎপাদন করব। আচ্ছা, আমার এখানে একটু ভিন্ন সফটওয়্যার ব্যবহার করা, এখান থেকে আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। হয়তো আপনাদের সাথে আজকেরটা মিল পাবেন না, সামনের থেকে ইনশাআল্লাহ মিল পাবেন। তো আমি আপনাদের যেটা দেখাইতে চাই একটু খেয়াল করেন। ফাইল মেনু সবার শুরুতে পাবেন, ফাইল মেনু কি আছে? ফাইল মেনু। ফাইল মেনু হয়তো আমারটাই যেভাবে আসতেছে হুবহু আপনাদের এইভাবে দেখাবে না, হুবহু এইভাবে দেখাবে না। বুঝতে পারছেন? জি। তাহলে প্রথমে আছে কি, হোম। ফাইল হোম কি হোম? হোম হোম। এরপরে আছে নিউ। কি আছে? নিউ নিউ এর কাজ কি? নতুন নতুন একটা কি নেওয়া, নতুন নতুন একটা ডকুমেন্ট নেওয়া। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে, ব্ল্যাঙ্ক ডকুমেন্টকে ক্লিক করলে আমার নতুন ডকুমেন্ট চলে আসবে। বুঝতে পারছেন? অথবা আমার এখানে যতগুলো ডিজাইন আছে যে কোনো ডিজাইন এটা নিতে পারে, আমি ডিজাইন নিব না, আমি এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম, নতুন একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেল। বুঝতে পারছেন? জি। নতুন ডকুমেন্ট তৈরি হয়ে গেল। দ্বিতীয় কাজ, নিউ এর পরে হলো ওপেন। নিউ এর পরে ওপেন। Open. ওপেনের কাজ কি? ওপেনের কাজ হলো আমি একটা কাজ করতেছি, এই কাজ করা অবস্থায় আমার পূর্বের কোনো একটা ফাইলে ঢুকতে হবে। যেমন আমি একটা কাজ করতেছি, এই অবস্থায় হঠাৎ আমার একজন কাস্টমার আসলো, কাস্টমার এসে বললো, ভাই আমার কাজটা জরুরি করে দেন, আগের কাজ করা আছে, আপনি খালি একটু কারেকশন করে কি করে দেন, ক্লিয়ার করে দেন। এখন আপনাকে তার ফাইলে ঢুকতে হবে। ফাইলে কিভাবে ঢুকবেন বলেন? ওপেনে ক্লিক ওপেনের করে। মাধ্যমে। কিসের মাধ্যমে? ওপেনের মাধ্যমে। ওপেনে আসার পরে আপনার ফাইলটা কোথায় আছে সেখানে ক্লিক করবেন, দিস পিসি গেলেন এখানে। এরপরে আপনার ফাইলটা কোথায় আছে সেখান থেকে কি করবেন, আপনি ফাইলে চলে যাবেন। ফাইলে কি করবেন, চলে যাবেন। যেমন কথার কথা আমি একটা দেখাই, এই যে ধরেন আমি একটা ফাইলে ঢুকলাম। এই ফাইলটা কিসের মাধ্যমে ঢুকলাম বলেন দেখি? ওপেনের মাধ্যমে। ওপেনের মাধ্যমে। বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার। তাহলে ওপেনের মাধ্যমে আমি কি করলাম, নতুন একটা ফাইলে ঢুকলাম। ফাইলের কিন্তু মধ্যে নতুন ফাইলে ঢুকলেন। পূর্বের ফাইল পুরাতন ফাইল, নতুন ফাইল না। নতুন ফাইল হলে নিউ ফাইল, নতুন তৈরি করা। আর এখানে নতুন বলার উদ্দেশ্য হলো আমার এখানে একটা ফাইল আছে, এর বাইরে অতিরিক্ত আরেকটা ফাইলে আমি ঢুকলাম। এটাকে কি বলে বলেন? নতুন ফাইল। নতুন ফাইল বললাম আমি। আচ্ছা, এরপরে আছে ইনফো। ইনফো কি জিনিস? ইনফো হলো আমি যে ডকুমেন্টের ভিতরে আছি ওই ডকুমেন্টের যত তথ্য আছে সমস্ত তথ্য এখানে দেখাবে, সমস্ত তথ্য এখানে দেখাবে। যেমন দেখেন প্রপার্টিজে কি আছে, সাইজ 329 কেবি, পেজ 32টা, এরপর ওয়ার্ড আছে 4047টা, টোটাল এডিটিং টাইম মানে ব্যবহার করা হয়েছে 4670 মিনিট। এরপরে টাইটেল নেই। এরপরে দেখেন লাস্ট মডিফাই 5/10/2024 11টা 34 AM। এরপরে এইভাবে প্রত্যেকটা তথ্য কম বেশি কি করা আছে, দেওয়া আছে।
বুঝতে পারছেন? এই আঁকাআঁকি করতেছেন রিয়াজ ভাই, আপনি আঁকাআঁকি করবেন না, অন্যের সমস্যার কারণ হয়ে দাঁড়াবেন না। বুঝতে পারছেন? তাহলে আমরা এই ফাইলটাকে কি করলাম, কেটে দিলাম। আমরা যে নিউ নিয়েছিলাম এই নিউতে যাব। এই নিউ ফাইল নেওয়ার পরে আমরা এটাকে কি করব, সেভ করব। এই জন্য সেভ দিলে সেভের জন্য আমাদের কি যাবে, ফাইল একটা টপ আপ বক্স আসবে। এই টপ আপ বক্সে আমার ফাইলটা কোথায় সেভ করতে চাই, আমার সেই ফাইলটা এখানে কি সিলেক্ট করে দিতে হবে। যেমন আমি সরাসরি ফাইলে চলে গেলাম, দিস পিসি থেকে মনে করেন যে আমি এখান থেকে যে হাবিব একটা ফাইল আছে, এই হাবিব ফাইলের ভিতর ঢুকলাম। হাবিব ফাইলের ভিতর ঢোকার পরে আমি আর একটা নতুন ফাইল তৈরি করে নিলাম। নতুন ফাইল তৈরি করে দিয়ে আমি এখানে লিখলাম আজকে ক্লাস 7, তাই তো? ক্লাস 7 ক্লাস 7 এর ভিতর চলে গেলাম। যাওয়ার পরে এখন আমার হলো ফাইলের নাম কি দিব, আমি ওইটা ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডারের ভিতরে আসলাম, এর ফাইলের নাম দিলাম। কি নাম দেব, এখানে ডকুমেন্ট 1 আছে, আমি এখানে একটা নাম দিব, এখানেও দিলাম, এখানে ক্লাস 7। বুঝতে পারছেন? জি এটার গেল নাম। এরপরে এখানে হলো বিভিন্ন ফরম্যাট আছে, আমার এটা ওয়ার্ড ডকুমেন্ট, এর জন্য ওয়ার্ড ডকুমেন্টে থাকলো। কোথায় থাকলো, ওয়ার্ড ডকুমেন্ট। এরপরে আমি সেভ করে দিলাম। Save. এই ফাইলটা আমার এখন কি হয়ে গেল, সেভ হয়ে গেল। এখন দেখেন এই যে আমার উপরে এখানে কি নামে দেখাচ্ছে, এই যে ক্লাস 7, ক্লাস 7 7 দেখতে পাচ্ছেন? জি সবাই খেয়াল করছেন? জি আচ্ছা, এখন যেমন কথার কথা আমি কিছু একটা লিখি, আজকে আমাদের কততম ক্লাস, সপ্তম ক্লাস, কত, সপ্তম। তাই না? আচ্ছা আমি লিখলাম। আজকের ক্লাসের আলোচ্য বিষয় লিখলাম। ফাইল মেনু। বুঝতে পারছেন? জি জি স্যার। তাহলে আজকের ক্লাসের আলোচ্য বিষয় কি, ফাইল মেনু। ফাইল মেনুতে আমরা প্রথম কি শিখলাম, নিউ। কি ফাইল মেনুতে নিউ ফাইল ওপেন করা, নিউ, এরপরে কি শিখলাম, তারপরে ওপেনে যায়া পূর্বের Open. একটা ফাইল নতুন হিসাবে বের করা, এরপরে কি শিখলাম, ওপেন ওপেন হ্যাঁ? বলেন। সেভ সেভের আগে আরেকটা জিনিস, ইনফো। কি, ইনফো 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 আচ্ছা, এরপরে কাজ কি, সেভ। সেভ। শেভ বুঝতে পারছেন? জি স্যার। আর প্রথমবার দেখেন সেভ করতে গিয়ে অনেক সমস্যা হয়েছে, তাই না? এখন জি, স্যার। দেখেন এখান থেকে যদি এখন সেভে দেন আর কিছু হবে না, সরাসরি সেভ হয়ে গেল, কারণ ফাইলটার একটা নাম হয়ে গিয়েছে। এখন ওখানে কি করতে, সেভ করতে আর কি নেই, কোনো সমস্যা নেই। নাই। তাহলে সেভ এর পরে আরেকটা ফাইল আছে, আরেকটা অপশন আছে, সেটা হলো সেভ এস। কি, সেভ এস। সেভ এস। তো সেভ এসটা কি, সেভ এস থেকে আমরা 3টা কাজ জানতে পারবো। কয়টা কাজ,
তিনটা কাজ কয়টা কাজ? তিনটা কাজ তিনটা কাজ। 1 নাম্বার কাজ, আমার এই ফাইল যেটা আছে এই ফাইলটা ডুপ্লিকেট করব। কি করব? ডুপ্লিকেট ডুপ্লিকেট করব। আমরা ফাইলে গেলাম, ফাইল থেকে সেভ অ্যাস, সেভ অ্যাসে যাওয়ার পরে যে ক্লাস 7, ঠিক আছে, ক্লাস 7 এই ফাইলের ভিতরে ফোল্ডারে রাখবো। আমি এই ফোল্ডারের ভিতরে গেলাম, আর ডুপ্লিকেট করতে গিয়ে আমি এখানে 07 কেটে দিয়ে 08 করে দিলাম, সেভ। এখন দেখেন এখানে ক্লাস 08, ক্লাস 08। এখন আমরা সেই ফাইলে যাই, কি বলেন? জি স্যার আমরা কোথা থেকে নিয়েছিলাম? এই যে হাবিবের ভিতরে নতুন ফাইল করেছিলাম ক্লাস 7। 7 এই দেখেন প্রথমে ক্লাস 07, এরপর ক্লাস 08। কয়টা ফাইল হয়ে গিয়েছে? দুইটা দুইটা আমি কি আরেকটা ফাইল আলাদাভাবে নিয়ে আসছি? না স্যার তাহলে কিভাবে আসলো এখানে? সেভ এর মাধ্যমে সেভ অ্যাস এর মাধ্যমে ফাইলকে কি করা হলো? ডুপ্লিকেট করা হয় ডুপ্লিকেট করা হলো। ফাইলকে কি করা হলো? ডুপ্লিকেট ডুপ্লিকেট করা করা হলো। হলো তাহলে সেভ অ্যাস এর প্রথম কাজ কি করা? সেভ এর Duplicate প্রথম কাজ করা। ডুপ্লিকেট করা সেভ অ্যাস এর প্রথম কাজ কি করা? ডুপ্লিকেট করা স্যার মানে পূর্বের ফাইলকে বহাল রেখে দ্বিতীয় আরেকটা ফাইল কি করা? ডুপ্লিকেট করা আচ্ছা, সেভ অ্যাস এর দ্বিতীয় কাজ, সেভ অ্যাস এর দ্বিতীয় দ্বিতীয় কাজ কাজ এখান থেকে পিডিএফ তৈরি করা। কি করা? পিডিএফ তৈরি করা পিডিএফ PDF তৈরি তৈরি করা। করা তাহলে আমরা চলে গেলাম সেভ অ্যাস, সেভ অ্যাস দিয়ে ক্লাস 7 এ গেলাম। এখানে আসলো এই যে 8, এই 8টাকেই আমরা ওয়ার্ড ডকুমেন্টের এই ঘরের ভিতরে গেলাম। এই ঘরে ডাউন অ্যারোতে যাওয়ার পরে এই যে পিডিএফ লেখা আছে। এখানে অনেক কিছু আছে, সেগুলো আমাদের আজকের আলোচনার বিষয় না। আজকের আলোচনার বিষয় পিডিএফ। কি? পিডিএফ পিডিএফ দিলাম। PDF তো আমার এটা নাই পিডিএফ স্যার যাওয়ার পরে এখন আর কিছু দেখা যায় না, তার মানে এখানে আর কোনো পিডিএফ নেই। আমি এবার সেভ দিয়ে দিলাম। কে দিলাম? সেভ সেভ দিয়ে দিলাম। এবার আমরা ওইখানে চলে যাব। দেখেন এখানে ক্লাস 8 একটা আছে, আর ক্লাস 08 এটা হলো পিডিএফ হয়ে গিয়েছে। পিডিএফ ফাইল কি হয়ে গেছে? পিডিএফ পিডিএফ হয়ে, বুঝতে পারছেন? জি স্যার আচ্ছা, তাহলে সিলেবাসের কয়টা কাজ শিখলাম? দুইটা দুইটা 3 নাম্বার কাজ। আপনাদের এখানে আজকের ক্লাসের ভিতরে নাজিমা তালিমাত কয়জন আছেন? আমি আছি স্যার। একজন? স্যার আর আমি নেই? আছি স্যার 2 জন? আচ্ছা যাক, মাদ্রাসার কম্পিউটার অনেক সময় কম থাকলে, যেমন পার্সোনাল কম্পিউটার নেই অথবা তালিমাতের জন্য আলাদা কম্পিউটার নেই, এরকম হইলে অনেক সময় তালিমাতের জন্য একটা জিনিসের শরণাপন্ন হতে হয়। সেটা হলো পরীক্ষার আগ দিয়ে হয় কম্পিউটার সম্পূর্ণ আলাদা করতে হয়, তাহলে যেখানে কাজ করা হয়েছে সেই ফাইলটাকে লক করে রাখার দরকার পড়ে। কি বলেন, লাগে না? কি বলেন? জি স্যার লাগে। জি স্যার লাগে? জি স্যার জি স্যার এখন এই ফাইলটাকে লক করে শেখা দরকার। জি জি উপকার আসবে আপনাদের। জি স্যার দরকার স্যার, আমার তো পরীক্ষার তাহলে কাজ আমরা কাজ সেভ চলতেছে অ্যাসের স্যার। মাধ্যমে এবার কি শিখবো? ফাইল লক ফাইল লক করা। ফাইল লক করা শিখবো। দেখেন আমরা এখানে গেলাম, এই যে ক্লাস 8 সবকিছুই ঠিক থাকবে, আমি কিছুই চেঞ্জ করব না। শুধু এই সেভ এর আগে দেখেন একটা টুলস লেখা আছে। টুলস টুলসে গিয়ে জেনারেল অপশন, জেনারেল অপশনে যখন গেলাম তখন দেখেন আমাদের টপ আপ বক্স আসলো। এই টপ আপ বক্সের ভিতরে প্রথমে পাসওয়ার্ড টু পাসওয়ার্ড টু ওপেন। ওপেন তার মানে ফাইলটা ওপেন করার জন্যই আগে কি পাসওয়ার্ড লাগবে একটা। আমরা এখানে একটা পাসওয়ার্ড দিলাম। কি পাসওয়ার্ড? যেমন 4টা 0 দিলাম। এখানে পাসওয়ার্ড টু মডিফাই, শুধু দেখা গেল ওপেন করে ফেললো, ভিতরে কেউ কাজ করলো, বিপদ। এই জন্য কাজ করার জন্য মডিফাই এর জন্য কি লাগবে? আবার আরেকটা পাসওয়ার্ড। আমরা এখানে 4টা 1 দিলাম। কি দিলাম? 4টা 1। এরপরে ওকে করে দিলাম। কি ওকে করে দিলাম। রেফারেন্স পাসওয়ার্ড, এই রেফারেন্স পাসওয়ার্ডটা
অনেক সময় হলো কিছু একটা রাখা হয়। কেন রাখা হয়? দেখা গেল যে পাসওয়ার্ড এক একটা এক এক রকম দিলে মনে থাকলো না, কিন্তু এমন একটা কিছু ইঙ্গিত দিয়ে দেওয়া হয় যে ইঙ্গিতের মাধ্যমে আমি বুঝতে পারি, যে মোটামুটি আমার পাসওয়ার্ড এরকম দেওয়া আছে। বুঝতে পারছেন? জি হ্যাঁ, স্যার। আপনি দিতে চাইলে দিতে পারবেন, দিতে না চাইলে বাতিল করে দিবেন। রেফারেন্স পাসওয়ার্ড, আচ্ছা, ও নতুন করে ওপেন পাসওয়ার্ড মডিফাই। রেফারেন্স স্যার পাসওয়ার্ড, রেফারেন্স পাসওয়ার্ড 4টা শূন্য দিয়ে দেন স্যার। ও না, এটা হলো রিএন্টার পাসওয়ার্ড। জি কনফার্ম জি করা স্যার। রিএন্টার পাসওয়ার্ড কনফার্মেশন 4টা জন্য শূন্য দিয়ে দেন স্যার। 4টা শূন্য দিয়ে দিলাম। এরপরে চাচ্ছে হলো আমার মডিফায়ার পাসওয়ার্ড আমি ঠিক দিয়েছি না কিনা 4টা এটা। জি ওকে স্যার। দিয়ে দিলাম। আমার এই ফাইলটা কি হয়ে গেল? লক হয়ে গেল। লক হয়ে গেল। ফাইলটা কি হয়ে গেল? লক হয়ে গেল। দেখেন, সেভ হচ্ছে। সেভ হয়ে গেলে এরপর ইনশাল্লাহ আমরা এটা দেখতে পারবো। ও সেভ কমপ্লিট হয়নি এখনো, আমরা আগেই ঢুকে গেছি। দেখেন, এখন আমার কি চাচ্ছে? পাসওয়ার্ড ওপেন পাসওয়ার্ড পাসওয়ার্ড স্যার দিতে হবে। 4টা শূন্য। এখন চাচ্ছে মডিফাই পাসওয়ার্ড, কত? 4টা 1 4টা এখন যদি রিড অনলি হয় তাহলে আমরা দেখতে পারবো, করতে জি পারবো। স্যার। রিড অনলি দিকে আমরা করতে পারবো, কিন্তু মডিফাই করতে পারবো না। কাজ করার জন্য আমার কি লাগবে? হ্যাঁ, মডিফাই পাসওয়ার্ড লাগবে স্যার। মডিফাই পাসওয়ার্ড। বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার। কাজ করার জন্য আমার কি লাগবে? মডিফাই পাসওয়ার্ড। মডিফাই পাসওয়ার্ড ওপেন পাসওয়ার্ড দিলাম, কত? ওপেন পাসওয়ার্ড কি ছিল? 4টা শূন্য। 4টা শূন্য। আর মডিফাই পাসওয়ার্ড মডিফাই পাসওয়ার্ড 4টা 1। 4টা 1। এখন আমি সরাসরি ভিতরে ঢুকে গেলাম। এখন আমার এখন মতো কি কাজ করে করতে হবে? কাজ করতে পারবো। যদি কখনো মনে হয় না আমার কাজ শেষ, আমি এখন কি করে ফেলবো? পাসওয়ার্ডটা বাতিল করে দিব। সেক্ষেত্রে আমরা আবার সেভ এস এর মাধ্যমে এখানে আসব, জেনারেল অপশনে যাব, এখানে ব্যাক স্পেস দিয়ে কেটে দিব, পরেরটাও কেটে দিব, কেটে দিয়ে ওকে স্যার করে দিব। ওইটা এটা ঠিক চিহ্নটা উঠাইতে হইব স্যার। না, ঠিক ছিল না, উঠলেও সমস্যা নেই। তাহলে কি আমার এখানে এখনো পাসওয়ার্ড নেই? আমার কি জি নেই? স্যার। পাসওয়ার্ড পাসওয়ার্ড নেই। নেই। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে সেভ এস এর কয়টা আলোচনা শিখলাম আমরা? 3টা কি করা? এক হচ্ছে স্যার ডুপ্লিকেট একটা Duplicate করা, ডুপ্লিকেট করা, পিডিএফ PDF করা করা, তৈরি আর করা লক করা। লক পাসওয়ার্ড সেট করা, পাসওয়ার্ড সেট করা। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা পাচ্ছি প্রিন্ট। এরপর কি পাচ্ছি? প্রিন্ট। প্রিন্ট প্রিন্টের মাধ্যমে আমরা প্রিন্ট করতে পারবো। কি করতে পারবো? করতে পারবো স্যার। করতে পারবো। এখন আপনাদের যাদের প্রিন্টার সেটিং করা আছে তারা প্রিন্টার পাবেন, যাদের প্রিন্টার সেটিং করা নেই তাদের এখানে প্রিন্টার শো করবে না। আমার এখানে মনে করেন অনেকগুলো প্রিন্টার সেট করা আছে। এপসন, এরপরে আছে এইচপি, এরপরে আছে পেন্টাম, মোট 3টা প্রিন্টার সেটিং করা আছে। যাদের নেই তাদের ভিন্ন, যাদের আছে তাদের কথা আমি বলতেছি। এখান থেকে প্রিন্টারটা সিলেক্ট করে নেবেন, কি প্রিন্টার সিলেক্ট করে নেবেন। এরপরে নিচে আসি, আপনি কয় পেজ প্রিন্ট করবেন? আমার এখানে তো শুধু এক পেজ আছে। মনে করেন একাধিক পেজ থাকলে আপনি যদি সবগুলো করতে চান তাহলে প্রিন্ট টু অল পেজ, প্রিন্ট টু অল পেজ। অল পেজ। আর যদি আপনি নির্ধারিত পেজ করতে চান তাহলে আপনি এখানে পেজের নম্বর পেজ নাম্বার দিয়ে দিবেন। এখন আপনি যদি ধারাবাহিক করতে চান, ধারাবাহিক করতে চাইলে যেমন 1 দিলেন, এরপরে হাইপেন এরপর 20, কথা 1 থেকে 20 পর্যন্ত ধারাবাহিক প্রিন্ট হতে থাকবে। বুঝতে পারছেন?
জি স্যার। এখন আপনার অনেক সময় এমন হতে পারে যে আপনার 1 থেকে 20 পর্যন্ত আর 25 নাম্বার পেজ, 1 থেকে 20 পর্যন্ত আর 25 25 নাম্বার। নম্বর পেজ। তখন কি করবেন? তখন এরপর আপনি কমা ব্যবহার করে 25 দিয়ে দিবেন, কমা ব্যবহার করে 25 25। দিয়ে দিবেন। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমার এখানে 1 থেকে 20 আর 25 মোট 21টা পেজ বের হবে। কয়টা? 21টা 21টা। পেজ বের হবে। এখন মনে করেন যে এটা আমার কোনো শীট, আমার কোনো শীট। Sheet। এই শীটটাকে আমি প্রিন্ট করতে চাই, মনে করেন কয়েক সেট। স্যার। তাহলে আমার কপি নাম্বার উপরে দিব, কয় সেট করতে চাই সেই কয় সেট এখানে লিখে দিই। আপ ডাউন করলে বাড়তে থাকবে, ডাউনে কমতে থাকবে, অথবা এখানে সরাসরি লিখতে পারি। যেমন কথার কথা এখানে লিখলাম 20, কি লিখলাম? 20। এরপর একটা আছে যে কালেক্টেড। এখান থেকে আমরা বাছাই করব কিভাবে যে আমার পেজগুলো কিভাবে হবে। 1 থেকে 20 পর্যন্ত এবং 25 একবার বের হবে, আবার মানে ফুল সেট হয়ে বের হবে। যদি চান তাহলে 1 2 3 কালেক্টেড এইটাতে আসবে। আর যদি আপনি চান যে না, আপনার দরকার প্রত্যেকটা প্রথম পেজ একটা একসাথে বের হবে 25টা, ঠিক আছে, 20টা, এরপর দ্বিতীয় পেজ 20টা, তৃতীয় পেজ 20টা, এরকম বের করতে চান, তখন আপনার 1 1 1 2 2 2 3 3 3 এই যেটা আছে না, এখানে আপনার কি করবেন? সিলেক্ট করবেন। তাহলে প্রত্যেকটা প্রথম পেজ আগে 20টা বের হবে, দ্বিতীয় পেজ আগে 20টা বের হবে, তৃতীয় পেজ 20টা বের হবে, এইভাবে 20 পর্যন্ত বের হয়ে এরপর 25 নাম্বার পেজ 20টা বের হবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এরপরে আমার প্রিন্টটা কিভাবে হবে? পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ? মানে খাড়াখাড়ি হবে নাকি আড়াআড়ি হবে? পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ? দেখেন এটা এখন ল্যান্ডস্কেপ হয়ে গিয়েছে। জি বুঝতে স্যার। পারছেন? এটা যদি জি। পোর্ট্রেট করতে চান, এই যে খাড়াখাড়ি হয়ে গেল। বুঝতে পারছেন? জি জি। অনেক সময় দেখা যায় যে প্রিন্ট করার আগে আমার পেজ নাম্বারটা ক্লিয়ার করা নেই, পেজ ক্লিয়ার করা নেই, তখন আমরা কি পেজে করব সেটা আমরা কি এখান থেকে সিলেক্ট করে নেব। পেজের ব্যাপারে বিস্তারিত আলোচনা সামনের ক্লাসে আসবে। আমরা একটুকু মনে রাখি যে সাধারণত কম্পিউটারে কাজ করার জন্য, কম্পিউটার থেকে প্রিন্ট দেওয়ার জন্য আমাদের সাইকেলের অবস্থা কি? A4 লেটার লিগ্যাল, A4 লেটার লিগ্যাল, এগুলো কম্পিউটার থেকে প্রিন্ট করার জন্য সাধারণত কি হয়? ব্যবহার হয়। ব্যবহার। বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার। এরপরে আমাদের পেজ মার্জিন। আমাদের মনে করেন সাইড দিয়ে কি পরিমাণ ফাঁকা থাকবে। যেমন দেখেন আমি এখানে দিলাম, লেখাগুলো আরো নিচে নেমে আসলো, তাই না? জি। আমি এখান থেকে মার্জিন মানে কাস্টমাইজ করে নিতে পারবো। মনে করেন কথার কথা উপরে আমার 2 ইঞ্চি ফাঁকা দিব। উপরে কি দিলাম? 2 ইঞ্চি ফাঁকা দিলাম আমি উপরে, আর সাইডেও এরকম 2 ইঞ্চি ফাঁকা, 2 ইঞ্চি ফাঁকা, ওকে দিলাম। দেখেন আমার লেখাটা উপরে এবং সাইডে 2 ইঞ্চি করে ফাঁকা চলে আসলো। বুঝতে পারছেন? জি স্যার। জি। আচ্ছা, এখন আমার অনেক সময় সাধারণত আমাদের প্রশ্ন, কিছু প্রশ্ন আছে হাফ প্রশ্ন করা লাগে, আর কিছু ফুল প্রশ্ন। A4 এর হাফ আর A4 এর ফুল অনেক সময় লাগে না, কি বলেন? জি স্যার। তো আমরা ফুল পেজে কাজ করে কিভাবে হাফ প্রশ্ন করব সেটা আমরা এখান থেকে করে নিতে পারবো। 1 পেজ পার শিট, এখানে 2 পেজ পার শিট করে দিলে আমার কি হয়ে যাবে? 2 পেজ হয়ে যাবে। কয়টা হয়ে যাবে? 2টা। দুইটা একটা পেজ পেজে হয়ে যাবে। দিতে হবে। যেমন এটা বোঝানোর জন্য আমার যেহেতু আর পেজ নেই, আমি 1,1 এটা দিয়ে 2টা দিয়ে দিলাম, এটা দিয়ে কি 2টা দিয়ে দিলাম। এখন যেহেতু আমার প্রিন্টার এখানে আছে, আপনাদের প্রিন্টার নেই, আপনাদের এখান থেকেও পিডিএফ তৈরি করা শিখাই, শিখবেন? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন আপনাদের এখানে আসবে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। দেখেন এটা সবাই পাবেন, প্রিন্ট টু মাইক্রোসফট পিডিএফ। প্রিন্ট টু পিডিএফ, পিডিএফ। আমাদের এখানে আছে। এটা সবার আছে। এইটাতে দিবেন, দেওয়ার পরে আপনারা এখানে 20 কপি না, এখানে 1 কপি দিয়ে দিলাম, 1 কপি দিয়ে দিলাম। আর এই যে প্রিন্টের জায়গায় এইবারের সব যখন ক্লিয়ার, এখন আমার কাজ কি? প্রিন্ট। আমি যখন প্রিন্টে দিয়ে দিব, আমার এবার নাম চাচ্ছে, কি নামে আমি প্রিন্ট করতে চাই, অথবা ফাইল, কোন ফাইলে আমি রাখতে চাই। এই যে ক্লাস 7 যেটা ছিল, আমি ক্লাস 7 এর ভিতরে রাখতে চাচ্ছি, ক্লাস 7 এর ভিতরে নিলাম।
এটা যে পিডিএফ হবে, এই জন্য এখানে আমি লিখে দিলাম ক্লাস 7 পিডিএফ। ঠিক আছে, ক্লাস 7 সেভ দিয়ে দিলাম। এবার দেখেন আপনার একটা জিনিস খেয়াল করবেন, এই যে ক্লাস 7 পিডিএফ যেটা আছে, এই ক্লাস 7 পিডিএফটা খেয়াল করেন, দেখেন এক পেজে 2 সাইডে চলে আসলো। জি খেয়াল করছেন? জি 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 স্যার। তাহলে এটাকে কি বলে? মানে এক পেজে হাফ হাফ করে প্রশ্ন এইভাবে করতে হবে। এক পেজে হাফ হাফ করে প্রশ্ন কিভাবে? এইভাবে করতে হবে। বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের আলোচনা কি চলতেছিল বলেন দেখি? ফাইল মেনু থেকে কোন পর্যন্ত হলো? প্রিন্ট পর্যন্ত। প্রিন্ট কোন পর্যন্ত, পর্যন্ত? প্রিন্ট। স্যার পিনটা আরেকবার দেখালে ভালো হইতো। আচ্ছা, প্রিন্টটা, এই যে প্রিন্টে গেলাম। প্রিন্টে যাওয়ার পরে আমাদের একে একে সবকিছু সেটিং করতে হবে। সেটিংটা বলতে এই প্রিন্টের, এই যে এই প্রিন্টের কাজটা সবার শেষে। এর আগে হলো কপি, কয় কপি করব, কোন প্রিন্টারে করব, আমার প্রিন্টারটা সিলেক্ট করতে হবে। আমাদের যেহেতু প্রিন্টার আপনাদের নেই, এই জন্য আপনাদের মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ দিয়ে দেখাইলাম। আমার প্রিন্টার আছে, এই জন্য আমি মনে করেন এখান থেকে প্রিন্টার সিলেক্ট করে দিলাম। কত নাম্বার পেজ করতে চাই, আমার কত নাম্বার, মনে করেন একাধিক পেজ আছে, তখন পেজ নাম্বারটা এখানে দিব। এখান থেকে পেজটা আমরা কিভাবে করতে চাই, একাধিক পেজ, প্রথম পেজ একসাথে আগে বের হবে নাকি এরপর দ্বিতীয় পেজ এইভাবে, নাকি ধারাবাহিক ভাবে বের হবে, যেমন 1 2 3 4 5 বের হলো, আবার 1 2 3 4 5 বের হলো, এইভাবে। তখন 1 2 3 ধরতে হবে ধারাবাহিকের জন্য, আর এক একটা পেজ একাধিক হওয়ার জন্য তখন 1 1 1 2 2 2, এটা বুঝতে পারছেন? আচ্ছা, এরপর পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, এটা খাড়াখাড়ি আর আড়াআড়ি, খাড়াখাড়ি আর আড়াআড়ি আমরা যেভাবে করতে চাই এখান থেকে করে নিতে পারবো। এটা হলো পেজ। পেজ যদি আগে থেকে দেওয়া থাকে অটোমেটিক এখানে চলে আসবে, সমস্যা নেই। এরপরে এখানে আমাদের কি যেন বলে, পেজ বর্ডার, এটাও যদি আগে থেকে দেওয়া থাকে এখান থেকে চলে আসবে। আমরা যদি ফুল পেজ প্রিন্ট করতে চাই তাহলে 1 পেজ পার শিট দিয়ে দিব। আর যদি প্রশ্ন করতে চাই যে দুই পাশাপাশি 2টা করে প্রশ্ন হবে, তাহলে 2 পেজ পার শিট এটা দিয়ে দিব। এরপরে আমরা প্রিন্টে ক্লিক করব, আমাদের প্রিন্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এটা গেল কিসের কাজ আচ্ছা স্যার, বলেন? স্যার এই যে টু পেজ শিট, এটাতে একলে তো মানে এক লেখাটাই দুইবার আসতেছে নাকি? কারণ আমার এখানে এক লেখা 2বার দিয়েছি, তাই আপনার যদি একাধিক পেজ থাকে, যেমন আমার পেজ নিয়ে আমি দেখাই আপনাদের। মোশাররফ। আর ধরেন একটা ইয়ের মধ্যে, ফাইলের মধ্যে একাধিক পেজ বলতে 4 5টা প্রশ্ন বা 6 7টা প্রশ্ন। আমি দেখাই 47তম পরীক্ষার প্রশ্নপত্র, মুতাওয়াসসিতা, কথার কথায় আলফিকুল মিয়াসসারের প্রশ্ন নিলাম। ঠিক আছে, এটা হলো বোর্ডের প্রশ্ন। জি স্যার। হ্যাঁ, আমার ধারাবাহিক যেটাই পেজ বেশি আছে সেটা দিয়ে দেখাই। একটু পরে পরে কথা কও। দেখেন আমার এখানে পেজ কয়টা আছে বলতে পারবেন আপনারা? জি স্যার, আমি কইতে পারবো কয়টা? স্যার। কয়টা? 5টি পেজ আছে। 5টা পেজ আছে। 5টা। আমি এখানে প্রিন্টে দিলাম, বুঝতে পারছেন? 5টি পেজ আছে, 5টি পেজ। প্রিন্টে দিলাম, প্রিন্টে দেওয়ার পরে আমার এই যে 2 পেজ পার শিট দিলাম, 2 পেজ পার 5টি। শিট দিলাম। এরপরে এখানে আমি মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ দিলাম, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এরপরে আমি কি দিলাম? প্রিন্ট দিলাম। এটা আমি সরাসরি এখানেই দিলাম, ধরেন কথার কথা 1 1 1 1 দিয়ে আমি এমনি রাখলাম, সেভ দিলাম।
আপনাদের বোঝানোর জন্য শুধু দেখাচ্ছি, দেখেন আমরা হাবিবে ক্লাস 7, এরপর দেখেন এই যে 1111 দিয়ে সেভ করছিলাম। এখানে দেখেন এক লেখা আসছে না একাধিক লেখা আসছে, একাধিক লেখা আছে বুঝতে পারছেন? এক কথা আমার এখানে যা লেখা থাকবে সেই লেখাগুলো ধারাবাহিকভাবে পেজ বাই পেজ কি হবে চলে আসবে, তাহলে বুঝতে পারছেন? সময় লাগবে স্যার ভালো করে বুঝতে। স্যার হ্যাঁ সময় দিতে হবে আমার অবশ্যই। একটা প্রশ্ন এখন প্রশ্ন স্যার। হবে না, প্রশ্ন পরে, পারবো না স্যার, ঠিক আছে, মাঠে স্যার। প্রশ্ন পরে। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আমরা আলোচনা করতেছিলাম কি নিয়ে? প্রিন্ট নিয়ে। প্রিন্ট করবো কিভাবে সেটা নিয়ে আলোচনা। তাহলে প্রিন্ট শেষ হলো, প্রিন্টের পরে যেটা আছে শেয়ার আছে, এক্সপোর্ট আছে, এগুলো আমাদের দরকার নাই। এবার আমরা ক্লোজ শিখবো। ক্লোজ, ক্লোজ এই ক্লোজ থেকে আমরা যে ফাইলে ছিলাম এই ফাইল থেকে বের হয়ে যায়। ক্লোজ থেকে কি যে ফাইলে আছি সেই ফাইল থেকে কি হয়ে যায়, বের হয়ে যায়। যেমন এই যে ক্লোজ দিলাম, এখান থেকে বের হয়ে গেল। আচ্ছা, স্যার এরপরে আরেকটু নিচে রয়ে গেছিল পেজ সেটআপ। আমি বলতেছি, এবং নিচে আছে অপশন, বাদ বাকি যা আছে এগুলো আমরা পরবর্তীতে শিখবো। নিচে আছে হলো অপশন, কি আছে? জি স্যার। অপশন। এই অপশন থেকে আমরা গত ক্লাসে একটা জিনিস শিখলাম, মনে আছে সবার? জি স্যার, রিবনটা হ্যাঁ, কাস্টমাইজ রিবন। এইভাবে আমরা শিখলাম, তাই না? জি স্যার। এখানে আজকে আরেকটা জিনিস শিখবো। আজকে কি আরেকটা জিনিস শিখবো? কোথায়? প্রুফিং। কোথায় যাব? প্রুফিং। বুঝতে পারছেন? জি স্যার। প্রুফিং এর পরে দেখবেন অটো কারেক্ট অপশন। অটো কারেক্ট অপশনে গেলে দেখবেন যে আপনাদের এগুলো সব টিক মার্ক আছে। সব কি আছে? টিক মার্ক টিক আছে। মার্ক। আপনারা এই টিক মার্ক গুলো সবগুলো তুলে দিবেন, তুলে দিয়ে এরপরে ওকে করবেন। ভিতরে ঢুকবেন না কিন্তু, এর উপরে যেগুলো আছে শুধু এগুলো টিক মার্ক তুলে ওকে করে দিবেন। এরপর এখান থেকে ওকে করে দিবেন। নতুন একটা ফাংশন শেখা হলো। কি ফাংশন শেখা হলো? আপনারা যারা লিখছেন, হয়তোবা লিখতে গিয়ে অনেকের ভুল র হয়েছে। লিখছেন ও চলে এসছে, লেখার পরে স্পেস দিয়েছেন, র লিখছেন ও চলে আসছে, হয় না এরকম? জি স্যার, ও আসে। ও আসছে, তাই না? আপনারা এই সেটিংটা করে নেবেন, আপনাদের আর ওই ও আসবে না। আবার দেখাই প্রুফিং। প্রুফিং থেকে অটো কারেক্ট অপশন, আমি এখানে ওকে করে দিচ্ছি, বুঝছেন? জি স্যার। হ্যাঁ ভাই, ভাই আমি জানাইবো কইছে গেলে ধরে লাইছে। এটা আসতেছে না এখন, মানে ওরা কখন আসে তার বলার কোনো উপায় নেই। বাংলা লিখলে অনেক সময় উংলা চলে আসে। হঠাৎ করে ও চলে আসে স্যার। আবার হ্যাঁ। দেখা গেছে দন্তস্ব লেখছেন গ চলে আসে। ঘ চলে আসছে, গ চলে আসছে, খ লিখছেন ঘ চলে আসছে, জি এরকম স্যার। উল্টা পাল্টা আসছে। তো এটা থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে? ফাইল মেনু, ফাইল মেনু থেকে অপশন, প্রুফিং এ যে টিক চিহ্নগুলো উঠাই দিতে হবে। প্রুফিং থেকে অটো কারেক্ট অপশন, অটো কারেক্ট অপশনে গিয়ে এখান থেকে সব টিক মার্ক তুলে দিবেন, তুলে দিয়ে এরপর কি করবেন? ওকে দিতে হবে। ওকে ওকে। আবার ওকে করে দিবেন, কমপ্লিট। আর ভুল হবে না। জাযাকাল্লাহ। ঠিক কোন অপশন কি তুলে দেবো নাকি রাখবো স্যার? তুলে দেবো। টিক চিহ্ন সব উঠাই দিতে হবে। ভিতরে ফাইলে যাবেন না, বাইরে যেগুলো আছে, জি স্যার। এই যে প্রুফিং এর পরে যে অটো কারেক্ট অপশনের ভিতরে গেলেন, এখানে যেগুলো আছে শুধু সেটুকু। আবার যদি এদিকে একটা তুলে দেন তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। এদিকে যা আছে তাই থাকবে, শুধু অটো কারেক্ট অপশনের ভিতরে গিয়ে যেগুলো থাকবে সেগুলো টিকমার্ক তুলে দিয়ে ওকে করে দিবেন। বুঝতে পারছেন ঠিক সবাই? আছে, ঠিক আছে। জি স্যার। এটা যদি করেন তাহলে কি হয়ে যাবে আপনাদের? উ গ এসব লেখা ভুল গুলো হ্যাঁ, ঠিক হয়ে লেখার যাবে। যে ভুল হয় সেই ভুলগুলো আর হবে না। হবে না। ভুলগুলো আর হবে না। বুঝতে পারছেন? জি স্যার।
তাহলে এবার আমরা ফাইল মেনু শিখলাম, এবার আমরা হোম মেনুতে চলে যাব। কোন মেনুতে? হোম মেনু। বুঝতে পারছেন? হোম মেনু। হোম হোম মেনু মেনু থেকে আমরা দুইটা গ্রুপ আজকে শিখবো। কয়টা গ্রুপ? দুইটা দুইটা গ্রুপ। গ্রুপ কয়টা গ্রুপ? দুইটা গ্রুপ। প্রথম গ্রুপের নাম হলো ক্লিপবোর্ড। কি? ক্লিপবোর্ড। বুঝতে পারছেন? ক্লিপবোর্ড, দ্বিতীয় গ্রুপের নাম ফন্ট। ফন্ট, তৃতীয় গ্রুপের নাম ফন্ট। ফন্ট, ক্লিপবোর্ডের ভিতরে মোট 4টা জিনিস। কয়টা জিনিস? চারটা চারটা জিনিস। আর 4টার ভিতরে দুইটা দেখেন আফসা হয়ে কাট, আছে, কপি, পেস্ট। দুইটা আফসা হয়ে আছে, কাট আফসা হয়ে আছে। তাহলে এগুলাকে আফসা থেকে দূর করার উপায় কি? তার আগে আমাদের আরেকটা জিনিস শিখতে হবে, এটা হলো সিলেকশন। কি? সিলেকশন। সিলেকশনটা আমাদের জানতে হবে। আমাদের দেখেন কার্সার পয়েন্ট রাখবো, রাখার পরে মাউসে ক্লিক করে ড্র্যাগ করব, টান দিব, যতদূর টান দিব ততদূর কি মার্ক হয়ে যাবে, যতদূর টান দিব ততদূর কি হয়ে যাবে, মার্ক হয়ে যাবে। মার্ক হয়ে যাবে। মার্ক করলাম, মার্ক করার পরে এখন দেখেন এই দুইটা দেখা যাচ্ছে। বুঝতে পারছেন? জি স্যার। এখন প্রথমে আছে কাট, আমরা তাহলে কাট করি। যা চলে কাট গেল। করলে কি তো করে লেখা এখন? থাকবো না স্যার। কাট কি করা করলে যায় লেখা এখন? থাকে না স্যার। এখন স্যার আচ্ছা, অন্য জায়গায় কাটসার তাহলে কাট পেজের যখন করে ভিতরে কাটসার ফেললাম, রেখে। হ্যাঁ কাট যখন করে ফেললাম, আমার লেখা যা ছিল সবকিছু চলে গেল। কেমন যেন আমি গাছ কোথাও লাগাবো, একটা গাছ একবারে সরাসরি উপরে ফেললাম। কি করে ফেললাম? জি স্যার। উপরে উপরে। ফেললাম। এখন আমরা কোথায় রাখতে চাই সেখানে নিয়ে পেস্ট করব। কি করব? পেস্ট। সেখানে নিয়ে পেস্ট। পেস্ট করলে আমার এই লেখাটা আবার চলে আসলো। আমি যদি আবার পেস্ট করি আবার চলে আসবে, যতবার পেস্ট করব ততবার চলে আসবে। বুঝতে পারছেন? জি স্যার। যতবার পেস্ট করব ততবার চলে আসবে। আচ্ছা, আমরা আচ্ছা তাহলে এবার আমরা শিখবো হলো কপি। কপি। আমরা এবার কপি করলাম, কপি করার পরে আমার লেখা সবগুলো রয়ে গেছে। এটা কেমন যেন আমি গাছকে কলম করলাম, গাছে কি করলাম? কলম। কলম করলাম। এখনো এখানে পেস্ট যখন করব তখন কি হয়ে যাবে, লেখাটা আমার পেস্ট হয়ে যাবে। অর্থাৎ কাট করি, কপি করি, আমার লেখা সর্ব অবস্থায় সেম ভাবে কি হয়ে যাবে, পেস্ট হয়ে যাবে। কপি বুঝতে হয়ে পারছেন? জি আচ্ছা, স্যার। এবারে 3 নম্বরে 4 নম্বরে যেটা আছে ফরম্যাট পেন্টার, এটা আমরা একটু পরে শিখবো, একটু পরে শিখবো। পরে। তার আগে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ বার বা ফন্ট, এখানে আমাদের বাংলা সহ বিভিন্ন ধরনের ফন্ট আছে। আমরা যে ফন্ট আমাদের চয়েস হয় সেই ফন্টটা আমরা এখানে ব্যবহার করব। বুঝতে পারছেন? জি স্যার। এরপরে পাশে আছে ফন্ট সাইজ, আমাদের এখানে 20 দেওয়া আছে। কত? 20। কথার কথা, আমি এটাকে 20 জায়গায় কত করতে চাই, 25 করতে চাই বা 30 করতে চাই। আমি 30 লিখলাম, 30 হয়ে গেল। কি হয়ে গেল? 30 হয়ে 30। গেল। আচ্ছা, আপনাদের আগেই বলে রাখি, আমাদের এখানে ঝড় শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে। আলোচনা শেষ হয়ে গেলে মনে করবেন ক্লাস শেষ। বুঝতে পারছেন? জি স্যার। আজকে এই পর্যন্ত আচ্ছা, রাখেন তাহলে। এই তো আমি এটা শেষ করে রাখবো। আশা করা জি, জি, যায় জি। এখনো সময় আছে, তো চলতে থাকে। জি। তাহলে খেয়াল আমাদের করেন, জন্য খারাপ। এখান থেকে আমরা যত খুশি তত লিখতে পারবো। যদি আমরা এখানে 100 লিখি, 100 হয়ে যাবে। বুঝছেন? আমরা আবার 30-এ ব্যাক গেলাম। এটাই আমাদের এখানে ড্রপ ডাউনের মাধ্যমে এখানে যে নির্ধারিত মাপ আছে, নির্ধারিত মাপে আমরা কি করতে পারবো, কোনটা লিখতে পারবো, বড় ছোট করতে পারবো। বুঝতে পারছেন? এটা কিন্তু আমাদের ফন্ট বক্সের ভিতরে। ফন্ট বক্সের পাশে দেখেন একটা এ আছে, এতে যতবার ক্লিক করব ততবার এক এক করে বাড়তে থাকবে। আর এর নিচে একটা ছোট এ আছে, এটাতে যতবার ক্লিক করব তত ছোট কমতে হইতে থাকবে। বুঝতে পারছেন? জি আচ্ছা, স্যার। এরপরে দেখেন এটা বোর্ড, বোর্ডের অর্থ বোল্ড, মোটা মোটা। করা। এমনি মোটা। বড় মোটা দেখাচ্ছে, এর মধ্যে আবার যদি মোটা করে দেখেন আরো মোটা হলো। জি স্যার। এটা বোঝার জন্য আমি এখান থেকে একটা মোটা করি। দেখছেন মোটা হয়েছে?
জি স্যার। ক্লাসের বিষয়বস্তু, এরপর ফাইল মেনু। ফাইল মেনুটা একটু মোটা, আবার নিউ, ওপেন এগুলো আবার চিকন, তাই না? জি জি আচ্ছা, এরপরের অপশন হলো ইটালিক। italic। বাঁকা করা যায়। দেখেন লেখাটা একটু বাঁকা, সুন্দর লাগতেছে না? জি স্যার। আজকের ক্লাসের বিষয়বস্তু, এটাকে মার্ক করার জন্য আমি নিচে আন্ডারলাইন দিলাম, দাগ দিলাম। এটাকে বলে আন্ডারলাইন। কি আন্ডারলাইন। আন্ডারলাইন সরাসরি দাগ আছে। আমরা চাইলে এই আন্ডারলাইনকে বিভিন্ন দাগে পরিবর্তন করতে পারি। এখান থেকে নিচে যাব, এখানে ডাবল দাগ, এরপরে কি এই যে ফুটা ফুটা দাগ। এভাবে আমাদের যতগুলো আছে এখান থেকে আমরা কি করতে পারবো, দাগ দিতে পারবো। চাইলে আমি এখান থেকে দাগের কালার চেঞ্জ করতে পারবো। দাগের কালার কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এরপরে এখান থেকে আমি আর একটা শিখিয়ে আজকে শেষ করব, সেটা হলো ফন্ট কালার। কি ফন্ট কালার। ফন্ট কালার? আমার এই লেখাকে কালার করতে চাই, আমাদের ফন্ট কালার ঘরে আসবো, আমরা যেই কালার দিব সেই কালার এখানে হয়ে যাবে। বুঝতে পারছেন? জি এই স্যার। কি ফন্ট কালার। আর এই ফন্ট কালারের পাশে আছে হলো জমিনের কালার, আমাদের নিচে হাইলাইট কালার যেটাকে বলে। আমরা অনেক সময় কিতাবাদি গুরুত্বপূর্ণ কিছু জায়গায় হাইলাইট করে রাখি, কি বলেন? জি স্যার। আপনি মনে করেন হাইলাইট করার দরকার হলে আমরা যতটুকু লেখা ততটুকু হাইলাইট করার জন্য আমরা এখান থেকে কি জমিনের কালার কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। পারবো। বুঝতে পারছেন? জি আচ্ছা, স্যার। এবার এখানে বাদ বাকি যেগুলো আছে এগুলো যেহেতু একটু সময় সাপেক্ষ না, আবার সাপেক্ষ, কারণ যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে, ভয় হচ্ছে। এই জন্য আমি চাচ্ছি ক্লিয়ার হয়ে ক্লাসটা শেষ হোক, এরপরে কিছু প্রশ্নোত্তর পর্বও থাক। তো জি আমরা যাবো ফরম্যাট প্রিন্টারে। কোথায়? ফরম্যাট প্রিন্টার। ফরম্যাট প্রিন্টারের কাজ কি? ফরম্যাট প্রিন্টারের কাজ হলো আমি একটা লেখাকে হুবহু আরেকটা লেখার মতো করতে চাই। তাহলে ধরেন আমার কার্সার পয়েন্টটাকে সেই লেখার ভিতরে রাখতে হবে। কথার কথা, প্রথম যে শিরোনামটা আছে শিরোনামের ভিতরে কার্সার পয়েন্ট রাখলাম, এরপর ফরম্যাট প্রিন্টার নিলাম। নেওয়ার পরে দেখেন আমার একটা কি হয়ে গেল, রং তুলি মতো হয়ে গেল না? রং করার জন্য যে জি তুলি স্যার। ব্রাশ ব্যবহার করা হয়, ব্রাশ দেখা যাচ্ছে। জি স্যার। এখন দেখেন এই ব্রাশটা আমি যতটুকু লেখাকে কি করব, ড্র্যাগ করব, সেই লেখাটা হুবহু সেম সাইজে হয়ে যাবে। যেমন দেখেন এখানে রাখলাম, ফরম্যাট প্রিন্টার নিলাম, এখান থেকে এই নিলাম। দেখছেন নিচে কালার হয়ে গেল, লেখার কালার হয়ে গেল, নিচে দাগ হয়ে গেল, সবকিছু কি হুবহু সেটার মতো হয়ে গেল। এটা হলো ফরম্যাট প্রিন্টার। এটা কি ফরম্যাট প্রিন্টার। ফরম্যাট প্রিন্টার। হ্যাঁ, আজকের ক্লাস এই পর্যন্তই।